এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 সকল শিক্ষার্থীদেরকে আমাদের ইংলিশ গ্রামারের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের সেকেন্ড ক্লাসটি নিচ্ছি, যে ক্লাসটিতে আমরা তোমাদেরকে যারা একান্তই কিছুই পারে না, যারা একান্ত ইংলিশ গ্রামার বোঝে না, এমনকি তারা রিডিং পর্যন্ত পড়তে পারে না, সেই সকল শিক্ষার্থীকে বিশেষ টেকনিকের সাহায্যে আমরা প্রত্যেকটা পয়েন্ট শিখিয়ে দিচ্ছি। তো আমার ডিসপ্লেতে তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। আমরা আমাদের প্রথম ক্লাসে টেকনিকের সাহায্যে আমরা আমাদের প্রথম প্রশ্নটি কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পরবর্তী টপিক করার কথা, সেটা হলো ইন্টারোগেটিভ। এখন প্রশ্ন হলো, ভাইয়া ইন্টারোগেটিভ কিভাবে করে? ইন্টারোগেটিভের জন্য তোমাকে টোটাল 3টা টেকনিক ফলো করতে হবে। সেই 3টা টেকনিক ফলো করলে তুমি খুব অনায়াসেই ইন্টারোগেটিভ করতে পারবা। এই জন্য তোমাকে আলাদাভাবে অনেক কষ্টের কিছুই করতে হবে না। আমি সর্বপ্রথম যদি ইন্টারোগেটিভ সম্পর্কিত কথা বলতে চাই, সেক্ষেত্রে তোমাকে চিনতে হবে ইন্টারোগেটিভের জন্য অক্সিলারি ভার্ব, যেটা আমি আমার ট্যাগ কোশ্চেনে তোমাদেরকে ইজিলি বলে দিয়েছি। তারপর আরেকবার বলে দিচ্ছি, অক্সিলারি ভার্ব বলতে আমরা মেনলি বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর হলো তোমার যদি বলি মাস্ট, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ঠিক আছে, উইল, উড, ক্যান, কুড। তো এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। যারা অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত বুঝতে চাও তারা চাইলে ট্যাগ কোশ্চেনের বিষয়টা দেখতে পারো। তো তোমাকে বলা হয়েছে একটা আমাদের লাগবে ট্যাগ কোশ্চেন সহ, একটা লাগবে মানে একটা লাগবে হলো তোমার অক্সিলারি ভার্ব সহ, একটা লাগবে অক্সিলারি ভার্ব ছাড়া। আমরা ইন্টারোগেটিভকে বা যতগুলো সেন্টেন্স আছে আমরা দুই ভাবে ভাগ করি। একটা হলো অক্সিলারি ভার্ব আছে কিনা, এটা দেখে আমরা ট্যাগ ইন্টারোগেটিভ করতে পারি। আর একটা হলো যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে ট্যাগ মানে তোমার ইন্টারোগেটিভ করতে পারি। তো এখান থেকে তোমরা একটা প্রশ্ন ইজিলি পেয়ে যাবা। এখন প্রশ্ন হলো, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তোমাকে প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হবে, দেন একটা এন্ট্রি লিখতে হবে, তারপরে সাবজেক্ট থেকে বলা হয়েছে তো সাবজেক্ট অবজেক্ট বাদ দাও, মেন কথা বাকি যতটুকু আছে তোমাকে লিখে দিতে হবে এবং শেষে একটা প্রশ্নবোধক লিখে দেবা। এই টেকনিকটা ফলো করে তুমি খুব সহজেই করতে পারো। যেমন আমি যদি খেয়াল করি, অ্যামিজারের মধ্যে ইজ এখানে একটা অক্সিলারি ভার্ব, যেহেতু ইজ একটা অক্সিলারি ভার্ব, আমার নিয়ম অনুসারে প্রথমে আমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে আমার টেকনিক অনুসারে। তাই আমি এখানে কি করব, অক্সিলারি ভার্ব ইজ এই যে এখানে লিখে দিলাম এবং অক্সিলারি ভার্বের সাথে এখানে বলা হয়েছে একটা এনটি যুক্ত করতে, তাই আমি এখানে একটা এন আর এখানে টি যুক্ত করে দিলাম। তাহলে অক্সিলারি ভার্বের সাথে এনটি হয়ে গেল। তাহলে অক্সিলারি ভার্বের সাথে এনটি লিখে দিলাম। তারপরে বললাম যে সাবজেক্ট, তো সাবজেক্ট তো তুমি চেনো না, অত কথা বাদ। তুমি যেহেতু ইজ লিখছো, ইজ ব্যতীত আছে কি হি এ গুড ম্যান, এই হি এ গুড ম্যান তুমি লিখে দিবা এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিবা। কথা কি বুঝে গেল? সেম ওয়েতে আমরা পরেরটাও করতে পারি, যে প্রথমে অক্সিলারি ভার্ব এখানে ইজ রয়েছে, তো যেহেতু এখানে ইজ রয়েছে তো আমরা এই অক্সিলারি ভার্বে আমরা কি করব, প্রথমে নিব এই যে ইজ, এই প্রথমে নেওয়ার সাথে তার সাথে একটা এনটি যুক্ত করব, এই যে ইজের সাথে আমরা একটা এনটি যুক্ত করে দিলাম। তাহলে আমাদের এটা হলো। তারপরে আমি যেহেতু ইজ লিখেছি, তাহলে রাকিব অ্যান্ড হনেস্ট বয় এই অংশটুকু আমি বাকি যতটুকু হলো অতটুকু আমি লিখে দিব ইজ ব্যতীত। লেখার পরে শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যদি খেয়াল করি এখানে একটা অক্সিলারি ভার্ব আছে যেটাকে ওয়াজ, তো এই ওয়াজটাকে আমরা প্রথমে লিখবো, অক্সিলারি ভার্বকে আমরা প্রথমে লিখবো, তার সাথে একটা এনটি যুক্ত করব। তাহলে অক্সিলারি ভার্ব এখানে ওয়াজ আছে, এই ওয়াজটাকে লিখে আমি তার সাথে একটা এনটি যুক্ত করে দেব। তাহলে দিলাম এর সাথে একটা এনটি যুক্ত করে, এনটি যুক্ত করার পরে তাহলে ওয়াজ লিখলাম, বাকি রইল কি দিস অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, এই যে দিস অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, লাস্ট একটা কোশ্চেন মার্ক, ওটা শেষ। তারপরে এখানে যদি দেখো এখানে ওয়াজ আছে যেটা একটা অক্সিলারি ভার্ব, তো এই ওয়াজটাকে তুমি কি করবে, প্রথমে লিখবা এবং এই এরপরে তুমি একটা কি যুক্ত করে দিবা, এনটি যুক্ত করবে। এরপর একটা কি যুক্ত করবা, তো এরপরে আমি একটা এনটি যুক্ত করব, তো আমি এখানে একটা এনটি যুক্ত করে দিলাম, কারণ এখানে বলা হয়েছে যে অক্সিলারি ভার্বের পরে একটা এনটি যুক্ত করতে। তাহলে অক্সিলারি ভার্বের পরে আমি একটা এনটি যুক্ত করলাম। তারপরে বলা হয়েছে বাকি সব অংশ লেখো, তাহলে হি অলওয়েজ পাঞ্চুয়াল, এই যে হি অলওয়েজ পাঞ্চুয়াল হবে, এটা লেট লিখছে, এটা আরেকটা টেকনিকে করা হয়েছিল। বাট যেহেতু তোমরা একটু দুর্বল রয়েছো তো তোমরা শিখবা না, যে কোনো মার্ক পাইলেই হইলো, তোমার টার্গেট হলো মার্ক অর্জন করা এবং তুমি সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে এইভাবে করলেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হি ইজ ইন এ স্কুল, সে স্কুলে আছে, এখানে ইজ অক্সিলারি ভার্ব ছিল তাই ইজের সাথে একটা এনটি যুক্ত করে দিলাম। তাহলে আমি এখানে একটা ইজের সাথে একটা এনটি যুক্ত করে দিলাম, ঠিক আছে। এখানে আমি এটাকে কালার করে দেবো যে অক্সিলারি ভার্ব, দেন এখানে আমি এটা কালার করবো যে ওটাকে আমি কি করলাম, অক্সিলারি ভার্ব ছিল আগে নিয়ে আসছি। তাহলে হি ইন দ্য স্কুল, এই যে হি ইন দ্য স্কুল, লাস্ট একটা কোশ্চেন মার্ক, শেষ। এখানে ক্যান একটা অক্সিলারি ভার্ব, তো ক্যানের সাথে আমি এখানে একটা এনটি যুক্ত করব, কিন্তু ক্যানের সাথে অলরেডি এন আছে তাই টি যুক্ত করব। করার পরে ইউ ডু দ্য ওয়ার্ক, এই অংশটা আমি এখানে লিখে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। তাহলে আমাদের সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে কিভাবে করতে হবে সেই বিস্তারিত আমি তোমাকে আশা করি বুঝাতে পেরেছি। যদি বুঝতে পারো কমেন্ট সেকশনে লিখবা ভাইয়া বুঝতে পেরেছি এবং থ্যাংক ইউ। আর যদি বুঝতে না পারো তাহলে ওই লাইনটা লিখবা যে কত নম্বর
এটা তুমি উদাহরণটা বুঝতে পারো না, সেটা আমি তোমাকে বুঝিয়ে দিব, অথবা তোমার কাছে বিকল্প কোনো অ্যান্সার থাকলে তুমি চাইলে কমেন্ট সেকশনে সেই অ্যান্সারটাও কিন্তু লিখতে পারো। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট যে টেকনিক সেটা হলো ইন্টারোগেটিভ, এটা আমাদের কমপ্লিট। আচ্ছা, ইন্টারোগেটিভের অক্সিলারি ভার্বের পরে আমাদের টেকনিক 2 তে আসতে হবে। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, আমরা যেটা দেখলাম যে অক্সিলারি ভার্ব আছে, তুমি যদি এই এক্সাম্পলগুলো খেয়াল করো, এখানে দেখো অ্যামিজার, ওয়াজার, হ্যাভেজ, হ্যাড, এগুলো একটাও নাই। তাহলে এখন প্রশ্ন হলো, যেহেতু এইগুলোতে অক্সিলারি ভার্ব নাই, এগুলোতে কি নাই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটার সমাধান কি? যদি এটাতে অক্সিলারি ভার্ব নাই থাকে, তাহলে এটার সমাধান কি? তো এই ক্ষেত্রে তোমাদের পরবর্তী টেকনিক খেয়াল করতে হবে, যেটা আমরা তোমাকে ট্যাগের মধ্যে শিখিয়েছিলাম। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট যে কোনো একটা লিখতে হবে। দেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে সাবজেক্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে। তো এখানে সাবজেক্টের প্রোনাউন লেখার প্রয়োজন নেই, বাকি অংশ লিখে দিচ্ছি আমি, এখানে জাস্ট বাকি অংশ লিখে দিব, তাহলে হয়ে যাবে। তো এখানে বাকি অংশ, ঠিক আছে। আচ্ছা, তো বাকি লিখলে হয়ে গেল, আমি এখানে বাকি লিখে দিই। আচ্ছা, বাকি বাকি দিয়ে বাকি অংশ লিখে দিবা। আচ্ছা, এখন আমি তোমাকে বলছিলাম ডাজেন্ট ট্যাগ কোশ্চেনের যেটা ছিল, সেখানে আমি তোমাকে ক্লিয়ার করেছিলাম যে সেন্টেন্স ভার্বের সাথে এসবিএস থাকলে ডাজেন্ট। হ্যাঁ রুকো, অনেকে বলবো যে ভাই আমি তো ভার্ব চিনি না, আপনি কি বলতেছেন, আজকের প্রথম আপনার ক্লাস দেখছি, সমস্যা নেই, আমি তোমাকেও বুঝাবো। আচ্ছা, তারপরে ভার্বের সাথে যদি ইডি থাকে তাহলে ডিডেন্ট, আর কিছু না থাকলে ডোন্ট, বা বাকি সব ক্ষেত্রে ডোন্ট। এখন ভার্ব কোনটা? প্রথমটা সাবজেক্ট, সেকেন্ডটাকে আমরা বলি ভার্ব। তুমি যদি খেয়াল করো, এটার সাথে ইডি আছে, এবং আমি এই মাত্র যেমনটা ক্লিয়ার করলাম যে ভার্বের সাথে যদি ইডি থাকে, কি থাকে, ভার্বের সাথে ইডি থাকলে হলো ডিডেন্ট, ভার্বের সাথে এসবিএস থাকলে ডাজেন্ট, কিছু না থাকলে ডোন্ট। যেহেতু ভার্বের সাথে ইডি আছে, তাই আমরা লিখবো ডিডেন্ট। ইডি বলতে আসলে ভি ওয়ান ফ্রম বসে, যেটাকে আমি বললাম। তাহলে আমি কি বললাম, এই তিনটার মধ্যে আমি কি বসালাম, ডিডেন্টটা বসালাম। এবার বাকি যা আছে, তাহলে আমি এখানে লিখলাম কি, হি আছে, হি, আমি ইডির কারণে ডিডেন্ট লিখলাম, তাহলে ইডিটা বাদ, তাহলে রইল কি, হি প্লে গুড ফুটবল, এই যে হি প্লে গুড ফুটবল, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। এখানে দেখো, এটা হলো প্রথমটা সাবজেক্ট, তার মানে এটা হলো ভার্ব, এবং এটার সাথে তুমি যদি খেয়াল করো এস আছে, আছে না, এস আছে। এস বাই এস থাকলে তোমাকে লিখতে হবে কি, আমি যেমনটা বললাম ভার্বের সাথে এস বাই থাকলে ডাজেন্ট লিখতে হবে, তাই এখানে লেখা আছে ডাজেন্ট। এবং এই এস ব্যতীত, যেহেতু এস এর কারণে ডাজেন্ট লিখলাম, এই এস ব্যতীত বাকি লিখবা, শি লাইক আইসক্রিম, এই যে শি লাইক আইসক্রিম। ক্লিয়ার? কত সহজ। এই জন্য কি তোমাকে টেন্স শিখতে হয়েছে, যে আদার্স কিছু করতে হয়েছে, অনেকটি রুলস শিখতে হয়েছে। আমি মনে করি এগুলো খুব সহজ একটা বিষয়, খুব অনায়াসে শেখা যেতে পারে। যে কোনো, তুমি আমাকে যত টাফ জিনিসই দাও না কেন, খুব অল্প সময়ের মধ্যে তোমাকে এই জিনিসটা শিখাতে পারবো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যদি বিষয়টা আসি, যেহেতু আজান দিচ্ছে, আমরা একটু আজান টাইমে একটু অফ রাখবো, ঠিক আছে। আজান টাইমটা তোমরা যদি রেকর্ডেড দেখো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আজান টাইমটা তোমরা একটু স্কিপ করে নিবা, ঠিক আছে।
আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, তো চলো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। তবে তার আগে একটা সবাইকে রিকমেন্ড করব, তোমরা তোমাদের ধর্ম অনুসারে তোমাদের যে ইবাদত সেই ইবাদতটা করবাই, এবং মুসলিম ধর্মের প্রত্যেকটি মানুষকে বলবো তোমাদের জন্য কিন্তু নামাজ ফরজ, অবশ্যই চেষ্টা করবা সর্বোচ্চ নামাজ পড়ার জন্য। আচ্ছা, তো চলো আমরা যেমনটা বললাম যে এটার সাথে তোমার এস ছিল, তো ভার্বের সাথে যদি এস বি এস থাকে সেক্ষেত্রে আমরা চোখ বুঝে বসাবো ডাজেন্ট। তো যেহেতু এর সাথে এস আছে তাই আমি এখানে বসাবো ডাজেন্ট। তো আমি এখানে ডাজেন্ট বসিয়ে দিলাম, এবং আমি যদি খেয়াল করি শি লাইক, যেহেতু এস এর ইউজ করা হয়েছে তাহলে বাদ, ঠিক আছে, শি লাইক আইসক্রিম, যে শি লাইক আইসক্রিম, অত হয়ে গেল। তারপরে এখানে আই আছে, দেন এটা হলো ভার্ব, মানে প্রথমে সাবজেক্ট হলো ভার্ব। তুমি যদি খেয়াল করো এর সাথে কি এস বাই এস আছে? নাই, তাহলে ডাজেন্ট হবে না। এর সাথে কি এডি আছে? নাই, তার মানে কি ডিডেন্ট হবে না। তাহলে বাকি সব ক্ষেত্রে কি ডোন্ট। তো এখানে তোমার ডোন্ট লেখার কথা সরাসরি, তাই না? আমি এখানে ডোন্ট সরাসরি লিখে দিব, তো আমি এখানে লিখবো ডোন্ট, ডোন্ট। তার পরবর্তীতে কি আছে, আমরা ডোন্ট লেখার পরে বাকি অংশ লিখে দেবো। তাহলে কি আই ভিজিট ইউর ভিলেজ, তো আই ভিজিট ইউর ভিলেজ, দেন কোশ্চেন মার্ক। এখন অনেক ক্ষেত্রে এই ডোন্টটা সরাসরি না লিখে গাইডে মাঝে মধ্যে দেখা যায় যে অ্যান্সার শিটে নটটা আই এর পরে আছে, এভাবে আছে, ডু আই নট ভিজিট ইউর ভিলেজ, আমি তোমার ভিলেজে বেড়াইনি। অনেক ক্ষেত্রে তুমি উত্তরটাকে এভাবে পেতে পারো। আর একটা বিশেষ কারণ হিসেবে বলি যে আইটা ছিল প্রোনাউন, আর প্রোনাউন হলে নটটা পরে দেয়, তবে এমন কোনো বিশেষ কোনো বিষয় নয়। তুমি যদি নটটাকে আগে দাও সেক্ষেত্রে শিক্ষক তোমাকে মার্ক দিবেন, তাই এখানে তোমাকে পরে দিতে হবে, আর কোনো বাধ্যবাধকতা নেই। আমি কেন অযথা কষ্টের মধ্যে যাব? আমি মনে করছি যে তুমি সবচেয়ে দুর্বল স্টুডেন্ট, তো তুমি অত প্যাচের মধ্যে যাবাই না। তোমার সহজ কথা, ভার্বের সাথে কোনো কিছু না থাকলে আমি ডোন্ট লিখবো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি লিখে দিব যেটা তুমি করেছো, শেষ। এটা সাবজেক্ট প্রথমটা, সেকেন্ডটা ভার্ব, এবং এই ভার্বের সাথে তোমার কি আছে? ইডি আছে। এবং ভার্বের সাথে যদি ইডি থাকে, ভার্বের সাথে ইডি থাকলে কি করবা তোমরা অবশ্যই জানো। তো এইখানে এই দুইটাকে আবার কি ব্যাক করা হয়েছে মনে হচ্ছে, তো আমি এই দুইটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তো উত্তরটা আমাদের হয়ে গেল। এরপরে লাস্ট টেকনিক, আমাদের টেকনিক 3-তে আমরা কিছু বিশেষ ওয়ার্ডের দিকে একটু খেয়াল রাখবো। যখন যেই সেন্টেন্সগুলো তোমাদের দেওয়া থাকে সেটাগুলোকে অ্যাসার্টিভ বলে, আর তুমি এখন যেটা দিয়ে রূপান্তর করতেছো সেটা হলো ইন্টারোগেটিভ, এবং কোশ্চেনে গিয়ে অবশ্যই তা ইন্টারোগেটিভ আকারে লেখা থাকবে। কোশ্চেনে যদি তুমি কখনো নেভার দেখো, এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো এই রুলসের একটা বিশেষ কথা আছে, কোনো কথা নয় বস, সরাসরি মুখস্থ, ঠিক আছে? কোনো কথা নয় বস, সরাসরি মুখস্থ। এখানে তোমাকে কি করতে হবে? সরাসরি মুখস্থ করতে হবে, ঠিক আছে? কোনো কথা নেই বস, ঠিক আছে, সরাসরি মুখস্থ। এটা আমার একটা ফেভারিট ডায়লগ। তো যেটা তোমাকে মুখস্থ করতে হবে সেক্ষেত্রে তোমাকে এখানেই করা যাবে না, কোনো কথা নাই বস, সরাসরি মুখস্থ করো। আচ্ছা, সেম তুমি যদি কখনো নেভার দেখো সেক্ষেত্রে নেভার যেই জায়গায় আছে তার পরিবর্তে তুমি লিখবা ইভার। তাহলে কি বললাম কথা, যদি কখনো তুমি নেভার দেখো তখন নেভারের পরিবর্তে তুমি লিখবা ইভার। কিভাবে লিখবা আমরা এই যে এক্সাম্পলে বুঝাবো, ঠিক আছে? তো তুমি যদি দেখো এখানে আছে ইউ নেভার প্লে ফুটবল, সেক্ষেত্রে আমরা আমাদের নিয়মই করব। প্রথমটা তো সাবজেক্ট, নেভার তো আর কিছু না, নেভারের বাদ, তার মানে প্রথমটা যদি নেভার, তো এইখানে বিশেষ ওয়ার্ড ছিল তাই, তাহলে এটা হলো ভার্ব। তুমি যদি এই ভার্বের সাথে খেয়াল করো এস বাই এস নাই তাহলে ডাজেন্ট হবে না, ইডি নাই তাহলে ডিডেন্ট হবে না, বাকি সব ক্ষেত্রে হবে ডোন্ট। তো এখানে ডু লেখা হয়েছে, দেখো এনটি লেখা নাই, কেন নাই? কারণ এই নেভার একটি নেগেটিভ ওয়ার্ড, আর যদি নেগেটিভ ওয়ার্ড অলরেডি কোশ্চেনের মধ্যে থাকে, অলরেডি প্রশ্নের মধ্যে নেগেটিভ আছে, নট, নেভার, নাথিং, ঠিক আছে, তারপর হলো নো, সিলড্রম, নেগেটিভ, এগুলো যদি অলরেডি যদি সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে এন্ট্রি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এখানে কিছু নাই, তাই ডোন্টের জায়গায় টু লিখলাম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দেবো। তাহলে কি আছে? ইউ আছে ইউ, নেভারের পরিবর্তে আমাকে লিখতে হচ্ছে কি ইভার, কারণ এখানে কোশ্চেনে ক্লিয়ারলি বলা হয়েছে নেভার থাকলে কি বসাবা? ইভার। তাহলে যেহেতু এখানে নেভারের পরিবর্তে তোমাকে ইভার লিখতে হবে, তাই নেভার যেখানে আছে সেই পয়েন্ট বরাবর ইভার। বাকি আছে প্লে ফুটবল, এই যে প্লে ফুটবল হয়ে গেল। সেম এখানে আই হ্যাভ নাথিং আছে, এবং আমি তোমাকে বলেছি যে নাথিং থাকলে তুমি লিখবা এনিথিং। নাথিং থাকলে তুমি কি লিখবা? যদি তোমার কোশ্চেনে তুমি দেখো নাথিং, চোখ বুঝে তুমি লিখে দিবা এনিথিং, ঠিক আছে? চোখ বুঝে কি লিখবা? এনিথিং। তাহলে যেমনটা তুমি এই কোশ্চেনে দেখতে পালা যে এখানে নাথিং আছে, রুলস তোমার দুই থাকবে বা এক থাকবে। যেহেতু হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, তো হ্যাভ কি অক্সিলারি ভার্ব, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব,
দেন একটা এনটি, যেহেতু নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড তাই এনটি বাদ গেল, এবং প্রথম থেকে বাকি লিখে দেবো। তাহলে হ্যাভ আগে লিখছি, তাহলে আই আছে, আই লিখবো। আর নাথিং এর পরিবর্তে আমি লিখবো কি এনিথিং, তাই নাথিং এর পরিবর্তে লিখবো এনিথিং। আর বাকি যা আছে টু ডু, এই যে টু ডু। এখন অনেক ক্ষেত্রে কোশ্চেনে নাথিংটা আগে থাকে, নাথিংটা কোথায় থাকে? প্রথমে থাকে। এক্ষেত্রে আমি বলি সাবজেক্টে যদি নাথিং থাকে, মানে প্রথমে সাবজেক্ট টাবজেক্ট বাদই দাও, সহজ বাংলা কথা প্রথমেই নাথিং আছে, সেক্ষেত্রে তুমি সরাসরি নাথিং এর পরিবর্তে হোয়াট লিখে দিবা, উত্তর শেষ। প্রথমে যদি নাথিং দেখো, নাথিং এর পরিবর্তে কি লিখবা? হোয়াট লিখবা। সাবজেক্ট তো তুমি বুঝবা না, তো আমি ভুল ধরলাম যে তুমি সাবজেক্ট পারো না। যেখানে তুমি দেখবা সেখানে তুমি কি করবা? লিখে দেবা। যেমন এখানে নাথিং ছিল, আমি কোনো রূপ পরিবর্তন না করে জাস্ট নাথিং যে পয়েন্টটাই ছিল সেই পয়েন্টে আমি হোয়াট লিখে দিচ্ছি। বাকি ক্যান রেইন হিম, এখানে ক্যান রেইন হিম যা ছিল হবো লিখে দিচ্ছি, ঠিক আছে। এর পরবর্তীতে বলা হয়েছে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু ডাজেন্ট বসাইতে, তবে কোশ্চেন বিতে কখনো কখনো হু ডিডেন্টও দেখা গিয়েছে, তবে সবসময় তুমি হু ডাজেন্টই কমফোর্টেবল এটাই বসে। তো যদি অত না বোঝো তাহলে সেক্ষেত্রে তুমি সরাসরি হু ডাজেন্ট লিখে দিয়ে আসবে, হয়ে যাবে, ঠিক আছে। যে এভরিবডি, এভরিওয়ান, অল এই তিনটা জিনিস দেখলে তুমি লিখবা হু ডাজেন্ট, কি লিখবা? হু ডাজেন্ট অথবা ডিডেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে যেমন আছে এখানে আছে এভরিবডি, এভরিবডি যে পয়েন্টে আছে সেই পয়েন্টে আমি লিখলাম হু ডাজেন্ট। বাকি যা আছে এখানে তুমি লিখবা, এখানে ওয়ান্ট টু বি উইন, আর এখানে উইশ লেখা আছে, হয়তো বা আমার টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো এখানে ওয়ান্ট আর এসটা লিখবা না, যেহেতু এখানে ডাজেন্ট লিখছো, এসটা লেখার দরকার নেই। যে এস এর কারণে আসলে এই যে ডাস্টটা হয়, যেটা আমি তোমাকে আগে রুলসে বুঝালাম যে এসটার কারণে ডাস্টটা হয়, তো এসটা তুলে দিবা। তারপর দেখো এখানে অল লাভস ফ্লাওয়ার বা এভরিবডি লাভস ফ্লাওয়ার, সেক্ষেত্রে অল অথবা এভরিবডি, অল অথবা এভরিবডি এর মধ্যে যে কোনো একটা থাকবে, দুইটা কখনোই থাকবে না। তো এটার পরিবর্তে লিখে দেবো হু ডাজেন্ট। যেমনটা বললাম, যেহেতু ডাজেন্ট লিখছি তাহলে এসটা লেখার দরকার নেই, বাকি রইল কি লাভ ফ্লাওয়ার, এই যে লাভ ফ্লাওয়ার, ঠিক আছে। তাহলে আমাদের টেকনিক 3-তে মোটামুটি আর একটা পয়েন্ট আছে, সেটা হলো নোবডি, নো ওয়ান, নান। যদি দেখো সেক্ষেত্রে তুমি লিখবা হু, কিছুই না, এই ওয়ার্ডটা তুমি যেখানে দেখতে পারবা সেখানে চোখ বুঝে তুমি এটা লিখে দিবা ইন্টারোগেটিভ যদি কোশ্চেন আসে। আচ্ছা, যেমন মোর এক্সাম্পল হিসাবে আরো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে ওই টপিকটার উপরে। যেমন এখানে নোবডি কুড এভার কাউন্ট মাই, এটা লেখা আছে। এখন প্রশ্ন হলো এখানে নোবডি আছে, নোবডি থাকার কারণে চোখ বুঝে নোবডি যেখানে আছে আমি সেখানে হু লিখে দিব। এখানে কুড এভার কাউন্ট যা আছে এই যে এখানে আমি সেম টু সেম লিখে লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। এখানে আছে নো ওয়ান, নোবডি, নো ওয়ান, নান, তিনটাই থাকলে আমি লিখবো হু, তাহলে আমি এখানে লিখলাম হু। এখানে আছে ক্যান বিট হিম, এই যে ক্যান বিট হিম, শেষ। হু ক্যান বিট হিম, কে তাকে মারতে পারে। তো এই যে আমরা তোমাকে ট্যাগ কোশ্চেনের এখানে টোটাল তিনটা টেকনিক শিখালাম এবং সেই সম্পর্কিত এখানে বিস্তারিত বুঝালাম। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের পেড কোর্স লঞ্চ করব, অলরেডি আমাদের ওয়েবসাইট সম্পর্কিত কাজ চলছে। তো আমাদের পেড কোর্সে তোমাদেরকে এই টেকনিকগুলোর সাথে সাথে আমরা বিস্তারিত সকল কিছু বিগত সালের যত প্রশ্ন আছে একবারে অর্থ মিনিং সহ সবকিছু আরো বিস্তারিতভাবে তোমাকে একবার প্রবলি করে দেব। এবং প্রত্যেকটা বোর্ড, একটা ধরো চেঞ্জিং সেন্টেন্সের মিনিমাম বোর্ড আছে 55টা বোর্ড আছে, এবং প্রত্যেকটা বোর্ড করতে গেলে দেখবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারো তুমি। সেক্ষেত্রে আমরা হাতে ধরে ধরে তোমাদের প্রত্যেকটা বোর্ড করে দিব যেন তোমরা কি করতে পারো, ক্লিয়ারলি করতে পারো। তার জন্য আপাতত যেহেতু আমাদের কোর্সটা এখনো লঞ্চ হয়নি, কারণ কোর্সের বিষয়ে আমাদের কিছু কাজ চলছে, কাজটা কমপ্লিট হলে তোমাদের কোর্সটা লঞ্চ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। সেক্ষেত্রে তুমি আপাতত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমাদের কোর্স লঞ্চ হলে সঙ্গে সঙ্গে জয়েন করতে পারো। যাই হোক, আপাতত সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।